অনিরুদ্ধ আর বাণীর সব কথা শুনে চমকে গেল অনিরুদ্ধর মা। ওইদিকে বাণীকে মারার প্ল্যান করলো মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পিনাকি অফিসারদের বলে, আপনাদের আর কিছু বলার আছে? তখন অফিসার বলে, না না, আই এম সরি মিস্টার চ্যাটার্জি, আই এম সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আজকের মতো আমরা আসছি, ঠিক আছে? এই বলেই অফিসাররা সেখান থেকে চলে যায়। তখন দাদুও সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে পিনাকি অনিরুদ্ধকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে মৌলি এসে অনিরুদ্ধকে বলে, আমি জানতাম অনিরুদ্ধ, তুমি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করবে, তুমি না পারলেও না, আমি তোমাকে ঠিক নির্দোষ প্রমাণ করতাম। তখন অনিরুদ্ধ মৌলিকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তখনই বাণী অনিরুদ্ধকে ফোন করে। তখন অনিরুদ্ধ বাণীর ফোনটা রিসিভ করেই মৌলিকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, হ্যাঁ বাণী বলো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমার জন্য তুমি চিন্তা করো না। তখন তো অনিরুদ্ধর এই কথাগুলো শুনে পুরো অবাক হয়ে যায় বাণী। কিচ্ছু বলতে পারে না বাড়ি। তখনই অনিরুদ্ধ মৌলিকে শুনিয়ে শুনিয়ে বলে, তুমি কিন্তু আজকে বাড়ির একদম কাজ করবে না, ঠিক আছে? তুমি সম্পূর্ণ রেস্ট নেবে, তোমার খেয়াল আমি রাখবো, তোমার খেয়াল রাখার জন্য আমি আছি না। তখনই বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, ওইদিকে সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, এদিকে সব কিছু ঠিক আছে। আর তুমি আছো না আমার পাশে, ঠিক থাকবে না আবার? তুমি না গেলে তো কিছু হতোই না। আসলে তুমি আর আমাদের মেয়ে তানিয়া যদি আমার জীবনে না আসতো না, আমি না কোনোদিনও ভালোবাসা কি সেটা জানতামই না। আমি কোনোদিনও নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতে পারতাম না। তখন তো মৌলি এই কথা শুনে প্রচন্ড ভাবে রেগে যায়। আর মনে মনে বলে, খালি বাণী আর বাণী আর বাণী, ওই বাণীকে আমি ছাড়বো না, কিছুতেই বাণীকে আমি ছাড়বো না, ওই বাণীকে আমি শেষ করে দেব, তারপরেই তোমার জীবনে আমি এন্ট্রি নেব। এই বলে সেখান থেকে মৌলি চলে গেলেই অনিরুদ্ধ বাণীকে বলে, আচ্ছা বাণী, এখানে সবকিছু ঠিক আছে, চিন্তা করো না, আমি রাখছি। এই বলে ফোনটা রেখে দিলেই অনিরুদ্ধ মনে মনে বলে, আমি জানি মৌলি, তুমি আমাকে আর মাম্মামকে আর বাণীকে আলাদা করার চেষ্টা করছো, কিন্তু আমার জীবন থেকে ওদেরকে কিছুতে আলাদা করতে পারবে না। ওইদিকে বাণীকে তখনই সাথী বলে, বাণী, ওইদিকে অনিরুদ্ধের ওখানে সব ঠিক আছে তো? তখন বাণী বলে, হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিক আছে, বললো তো আমাকে। তখন তানিয়া বলে, মাম্মাম, পাপা কখন আসবে? তখন বাণী বলে, চলে আসবে। তখন বাণী মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জি আমার সঙ্গে এরকম ভাবে কথা বললো কেন? তার মানে কি মৌলি দিদিকে শুনিয়ে শুনিয়ে? ওইদিকে দেখা যাবে নকুল বাড়িতে আসে। তখনই নকুলের জন্য অপেক্ষা করছিল নয়নতারা। নয়নতারা নকুলকে দেখে বলে, এই তো, এই তো আমার ছেলেটা চলে এসেছে। তখন নকুল বলে, মা, তুমি এখানে কি করছো? তখন নয়নতারা বলে, আমার ছেলের মুখটা কি শুকিয়ে গেছে। হ্যাঁ, নাইট ডিউটি হচ্ছে তো না, অনেক খাটাখাটনি হচ্ছে, সেজন্যই চোখ মুখ একদম শুকিয়ে গেছে। তখন নকুল বলে, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো বলো তো? কেন এসেছো? কোনো উদ্দেশ্য ছাড়া তো আর আসো না। তখন নয়নতারা বলে, দেখেছিস বান্টি, আমার ছেলে ঠিক তার মাকে চেনে, চিনবে না? কার ছেলে সেটা দেখতে হবে তো। বান্টি, ওকে এগুলো দে। তখনই বান্টি নিজের হাতে থাকা গিফট গুলো নকুলের হাতে দেয়। তখন নকুল বলে, এসব কি? তখন বান্টি বলে, আপনার জন্য উপহার। তখন নকুল বলে, শোনো মা, আমি না ঘুষ নেই না, এগুলো তুমি তোমার কাছে রাখো। তখন নয়নতারা বলে, কি বলছিস তুই? এই টাকাটা রাখ না বাবা, তোদের সংসার তো এখন বড় হয়েছে, তুই এত খাটাখাটনি করছিস, তোর লাগবে। তখন নকুল বলে, না মা, লাগবে না। তখনই বান্টি বলে, কেন, রেখে দিন না, এগুলো উপহার। তখন নকুল নকুল বান্টিকে দেখে অবাক আর বলে, মা, এটাকে কোথা থেকে জুটিয়েছো? বডিগার্ড বলেও তো মনে হয় না, নিজের বডি তো নিজে রক্ষা করতে পারবে না, তোমার আর কি হবে? তখন বান্টিকে সেখান থেকে পাঠিয়ে দেয় নয়নতারা। তারপর নকুল বলে, শোনো মা, তুমি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছো, কিন্তু তুমি আর তোমার নাতনি, তোমরা কিছুতেই নিজেদেরকে না বাঁচাতে পারবে না। এমন এক সময় আসবে, তোমাদের চালগুলো পাল্টা হয়ে তোমাদেরকে ঘিরে ধরবে। তখন নয়নতারা বলে, আচ্ছা নকুল, বাবা কেন এরকম কথা বলছিস বলতো? মৌলি তো তোরই মেয়ে, তাই না? তুই নিজের মেয়ের কথা এরকম বলতে পারছিস? তখন নকুল বলে, আমার মেয়ে? না, মোটেও ও আমার মতো হয়নি, ও একটা বেয়াদব হয়েছে। আর শোনো, তোমাকে আর তোমার নাতনিকে আমি সাবধান করে দেই, তুমি না ওই চ্যাটার্জি পরিবারের কিচ্ছু করার চেষ্টা করো না। আর তোমার নাতনিকেও সাবধান করে দিও, তাহলে কিন্তু বাণী আর অনিরুদ্ধ ওরা কিন্তু ছেড়ে দেবে না। বাণী যদি ছেড়েও দেয়, ওর তো অনেক দয়া মায়া, ও যদি সবটা ছেড়েও দেয়, ভুলেও যায়, কিন্তু অনিরুদ্ধ সে কিন্তু তার পরিবারের কিছু হলে ছাড়বে না। তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। তখন নয়নতারা বলে, কি যে বলিস না, তুই তো দেখছি ওই বাণী আর অনিরুদ্ধর পুরো ফ্যান হয়ে গেছিস। তখন নকুল বলে, হ্যাঁ মা, ভালো মানুষের না সবাই সবাই ফ্যান হয়। যেমন বাণী, বাণী একজন ভালো মানুষ, তোমার নাতনির মতো এরকম খারাপ মানুষ না। তোমার নাতনি তোমার মতো হয়েছে, তাই তুমি না তোমার নাতনিকে সাবধান করে দিও, ও যেন বাণীর কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করে না, তাহলে কিন্তু ও নিজের ক্ষতি করবে।
তখন নয়নতারা বলে, কেন এরকম কথাগুলো বলছিস? মৌলি তো তোরই মেয়ে। তাহলে নিজের মেয়ে সম্পর্কে কেউ এসব কথাগুলো বলে? তখন নকুল বলে, না, ও আমার মেয়ে নয়। কারণ ও আমার কোনো দিক থেকে আমার মতো হয়নি। ও তোমার মতো হয়েছে। তাই তুমি তুমি নিজেও সাবধান হয়ে যাও, আর তোমার নাতনিকেও সাবধান করে দাও। না হলে সামনে কিন্তু খুব খারাপ হতে চলেছে। যেইভাবে তোমার নাতনি যেইভাবে এগোচ্ছে না, তাতে না ও নিজেই ফেঁসে যাবে। দেখবে সেদিন না ওকে বাঁচানোর মতো কেউ থাকবে না মা, কেউ থাকবে না। তখন নয়নতারা এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নকুল বলে, তাই আমি তোমাকে সাবধান করে দিলাম, তুমিও তোমার নাতনিকে সাবধান করে দিও। সেখান থেকে চলে যায় নকুল। ওইদিকে দেখা যাবে বাণী নিজের হাত ব্যাগটা খুলতে যায়। তখন তানিয়া বলে, মা আমি তোমাকে সাহায্য করছি। তখনই সেখানে অনিরুদ্ধ আসার এসে বলে, এ কি, এটা খুলছেন কেন আপনি? তখন বাণী বলে, কি করব, এক হাতে তো ঠুসকা পড়েছে, এখন আমি তো কাজ করতে পারছি না। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা কাজ করার কি দরকার বলুন তো? তোমাকে না বলে আর পারি না, কি দরকার? আচ্ছা আমি দেখছি। তারপরেই তানিয়াকে পাঠিয়ে দেয় অনিরুদ্ধ। ওইদিকে অনিরুদ্ধ বাণীর হাতের মধ্যে ওষুধ লাগাবে। তখন বাণী বলে, আপনার আপনার গলায়ও তো আপনি ওষুধ লাগাননি, দিন আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে বাণী ওষুধটা লাগিয়ে তার বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? তখন অনিরুদ্ধ বলে, বলো। তখন বাণী বলে, আপনি ওই সময় আমার সঙ্গে এরকম ভাবে কথা বললেন কেন? না, সাধারণত আপনি তো আমার সঙ্গে এরকম ভাবে কথা বলেন না। তার মানে কেউ সামনে ছিল, তাই তো? তাকে শুনে শুনে এরকম ভাবে কথা বলেছেন? কে সামনে ছিল? মৌলি দিদি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ। তখন বাণী বলে, আপনি কিন্তু তাহলে একদম ঠিক কাজ করেননি। কি দরকার ছিল ওনাকে এইভাবে এইভাবে কষ্ট দেওয়ার? তখন অনিরুদ্ধ বলে, শোনো বাণী, আমি যেটা করেছি ঠিক কাজ করেছি। তখন বাণী বলে, না, মোটেও আপনি ঠিক কাজ করেননি। আসলে আপনার সঙ্গে আমার বিয়েটা, এটা তো অ্যাক্সিডেন্টলি ঘটে গিয়েছিল। আপনার সঙ্গে আমার তো বিয়েটা আদর্শটা স্বামী স্ত্রীর মতো নয়, নর্মাল নয়। আর এখানে তো মৌলি দিদিরই আসার কথা ছিল। তার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল। সে তো আপনাকে ভালোবাসে। আর সে এবারে বউ হয়ে আসতো। এখানে ভুলবশত আমার সঙ্গে আপনার বিয়েটা হয়ে গেছে। তাহলে দোষটা তো আমার, তাই না? তখন অনিরুদ্ধ বলে, শোনো বাণী, এখানে না কারোই দোষ নেই। যেটা হয়েছে ঠিকই হয়েছে। কিন্তু ওটা যদি মৌলির সঙ্গে হতো না, সেটা আমি মেনে নিতে পারতাম না। কারণ আমি ওকে একদম পছন্দ করি না। তখন বাণী বলে, সেটা তো আপনার মুখের কথা। কিন্তু মৌলি দিদি, সে তো আপনাকে পছন্দ করে। সে তো আপনাকে ভালোবাসে। তখন অনিরুদ্ধ বলে, শোনো বাণী, আমি যা করছি ঠিক ভেবেই করছি। তাই তুমি না এসব নিয়ে ভেবো না। আর তাছাড়া আমি জানি, হ্যাঁ, আমাদের সম্পর্কটা আদর্শটা স্বামী স্ত্রীর মতো না। তারপরেও আমরা স্বামী স্ত্রী তো। তখন বাণী বলে, কেন আপনি আমার জন্য আমার জন্য এই সম্পর্কটাকে নষ্ট করছেন? মল্লী দিদিকে এইভাবে কষ্ট দিচ্ছেন বলুন তো? এখানে তো সবটাই মিথ্যে। তখনই সাথী দরজার আড়াল থেকে সবটা শুনতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, সব মিথ্যে আমি জানি। তবে আমার লিমিটটা কিন্তু আমি জানি। আমি জানি যে আমাকে কি করতে হবে। তাই তাই এই মিথ্যেটাকেই আমি আমি আমার জীবনে বহন করে যেতে চাই। তখন সাথী সবটা আড়াল থেকে শুনতে থাকে। আর মনে মনে বলে, সব মিথ্যে? ওরা কি বলছে এসব? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমাদের এই যে ঘরের মধ্যে আমরা রুমমেটের মতো শেয়ার করে থাকি রুমটা, সেটা আর কেউ জানতে যাবে না। তখন সাথী মনে মনে বলে, ওরা নিজেদের সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে গেছে, না না, সেটা কিছুতেই হতে পারে না। তখনই ঈশানী এসে সাথীকে ডাকতে থাকে। তখন বাণী আর অনিরুদ্ধ বেরিয়ে আসে। তারপর ঈশানী বলে, আমি শুনলাম যে বাণীর হাতটা নাকি পড়ে গেছে। এখানে কিন্তু ফোসকা পড়েছে। ফোসকাগুলো গেলে গেলে কিন্তু সমস্যা হবে। তাই সাবধানে থাকতে হবে। তখন বাণী বলে, চিন্তা করবেন না, আমি সাবধানেই আছি। তখন ঈশানী চলে যেতে গিয়েও বাণীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর বাণীও অবাক দৃষ্টিতে ঈশানীর দিকে তাকিয়ে থাকে। যেটা দেখতে থাকে সাথী আর অনিরুদ্ধ। তারপরে বাণীকে ফোন করে অন্তরা। তখন অন্তরা বলে, বৌদি তোমরা ঠিক আছো তো? শুনলাম তোমরা নাকি আগুনের মুখ থেকে বেঁচে ফিরেছো। তখন বাণী বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক আছে, চিন্তা করো না। আর্য কেমন আছে? তখন অন্তরা বলে, ওর কথা আর বলো না। আসলে ও না অনেক চাকরি খুঁজছে, কিন্তু কিছুতে চাকরি মিলাতে পারছে না। তার জন্যে খুব আফসোস করছে আর বলছে, আমি মনে হয় কোনোদিনও চাকরি পাবো না। তুমি আর দাদা একটু এসো না, ওকে বোঝাবে। ওকে না আমি কিছুতেই বুঝিয়ে পারছি না। তখন বাণী বলে, আচ্ছা তুমি চিন্তা করো না। বেশ, তোমার দাদা আর আমি আসবো। ঠিক আছে? তুমি না একদম ভেবো না। আর্যকে আমরা বোঝাবো। তোমাকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না। এই বলে বাণী ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে মৌলি প্রচন্ড রেগে যায় আর বলে, মা কি আবার বাণীর খবর নিতে গেল? আমার ভালো লাগছে না। তাহলে কি মা বাণীর প্রতি দুর্বল হয়ে পড়ছে? তাহলে কি গ্র্যান্ড মাম ঠিক কথাই বলেছিল যে রক্তের টান? না না, আমি কি করব? তখনই সেখানে চলে আসে নয়নতারা আর বলে, দিদি ভাই তুমি কি করছো? তখন মৌলি বলে, আচ্ছা
মাম্মাম গেল ওই বাণীর খবর নিতে। তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি আটকাতে পারলে না? তুমি কেন আটকাতে পারলে না? ওই ঈশানী রয় শুধুমাত্র আমার মা, আমার নিজের মা। তখনই তখনই নয়নতারা বলে, দেখো, যার মা সে তো তার কাছে তো যাবেই। তখন তখন এই কথাতে মৌলি বলে, একদম চুপ, এই কথা একদম বলবে না ঠাম্মি, একদম না। তখন তো ঈশানী মনে মনে বলে, তুমি জানো না দিদি ভাই, আমার প্রয়োজন না পড়লে তোমাকেও আমি মাঝ নদীতে ফেলে দিতে পারি। সেটা তুমি সেটা তুমি এখনো জানো না, এই নয়নতারা রায় কি জিনিস, তুমি এখনো জানো না। তখন মৌলি বলে, ওই বাণীকে না আমি ছাড়বো না ওই বাণীকে আমি শেষ করে দেবো। ও আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে তো। কালকে দেখো না, বাণীর কেচ্ছা আমি এখানেই এখানেই খতম করে দেবো। যা শুনে নয়নতারা চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।